হাওড়ার দাসনগরে গিয়েছিলেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে, আর সেখানে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ, বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ। আর সেই পরিস্থিতি সামাল দিতেই বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামানো হয়। বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি পর্যন্ত হয়। বিজেপি কর্মীদের ভারত মাতার জয়ের পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। বিক্ষোভের কারণ হচ্ছে এই আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে, উৎপাদন হচ্ছে না। এই শ্রমিক ভাইরা যারা আছে তাদের দাবিটাকে মানুষের সামনে, কেন্দ্র সরকারের সামনে, তাদের মন্ত্রীর সামনে আমরা রাখতে চাই। এরা গত বছর শেষ ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি অবধি অর্ধেক বেতন পেয়েছে। প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই। পুজো সামনে চলে এসছে, এই কষ্টগুলো মানুষের এরা দেখতে পায় না। এরা কি দেখতে চাইছে? কিভাবে খেলা করিয়ে, যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের মাঝখানে জাগতে চাইছে। এত বছর তো ঘুমিয়েছিল, যেই তো নির্বাচন চলে এসছে এখন জেগেছে। এই ফুটবল খেলিয়ে তাদের নিজের অস্তিত্ব বাংলায় দেখানোর একটা প্রচেষ্টা। আমরা খেলার বিরোধী নয়, আমরা বিরোধী করছি, এখানে প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদনগুলো যেন এই মিলে চালু হয়ে যাক, তারপরেই খেলা করো, আমাদের কোনো অসুবিধা নেই। আর মনোজ তিওয়ারির এই অভিযোগের প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য বললেন যে কেন্দ্র মিল আধুনিকীকরণের জন্য টাকা পাঠাচ্ছে, কিন্তু এ রাজ্যে খরচ হচ্ছে না। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে, অনেক ফান্ড আছে কিন্তু খরচা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাতে যেতে চলেছে নেপালের শাসনভার। সূত্রের খবর অনুযায়ী হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি। আজই তদারকি সরকারের ঘোষণা হতে পারে নেপালে। একই দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে তুলে দেওয়া হতে পারে দেশের দায়িত্ব। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাস। গৌতম বুদ্ধের দেশে সরকার টলিয়ে দেওয়া বিপ্লব, তথাগতর দেশেই আবার প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব। নেপালে জেনজি প্রজন্মের গণ অভ্যুত্থান সে দেশের রাজনীতিকে যেন এক অচেনা পথে ঠেলে দিয়েছে। দুদিনের বাঁধভাঙা বিক্ষোভেই পতন হয়েছে আস্ত সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং তার দেশ ত্যাগের জল্পনার মধ্যেই যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো নেপালে এবার ক্ষমতার হ্রাস কার হাতে যাবে। বর্তমান উত্তাল পরিস্থিতিতে আপাতত দেশকে স্থিরতা দেবেন কে? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে? এই পরিস্থিতিতে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে সে দেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সূত্রের খবর,
জেনজি আন্দোলনকারীদের 5 ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছরের সুশীলা কার্কির নামেই শিলমোহর দেওয়া হয়েছে। সুশীলা কার্কি শুধু নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না, তিনি হলেন সে দেশের প্রথম ও এখনো অবধি একমাত্র মহিলা প্রধান বিচারপতি। দুর্নীতি সংক্রান্ত একাধিক হাই প্রোফাইল মামলায় তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন। তার রায়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তা। ভারতের সঙ্গেও সুশীলা কার্কির বিশেষ সম্পর্ক রয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন তিনি। নেপালের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যাডাম কার্কি, তাকে অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার করে একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসবে। এখন চারদিকে যেমন জেল ভাঙছে, ভাঙছে, তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ তার মাঝামাঝি যে একটা ফোর্স থাকা দরকার, যেটা আমাদের দেশে আছে, যেমন সিআরপিএফ, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল পুলিশ ফোর্স বলি, সেইটার ওখানে অভাব দেখা যাচ্ছে। একটাই হচ্ছে তাড়াতাড়ি ওদের চাহিদা মতো প্রধানমন্ত্রীকে বসিয়ে তাকে দিয়ে অ্যাপিল করানো। ভয়েস অফ জেনজি নেপাল নামে একটি এক্স হ্যান্ডেলে অনলাইনে ভোটিং এর নিরিখে দেখানো হয়েছে একাই 58% সমর্থন পেয়ে জনপ্রিয়তা নিরিখে সুশীলা কার্কি অনেকটা এগিয়ে আছেন। তার থেকে পিছিয়ে রয়েছেন বালেন শাহ, তিনি পেয়েছেন 32% ভোট। নেপাল সেনাবাহিনীর সদর দফতর জাঙ্গি আড্ডায় এদিন ম্যারাথন বৈঠক চলে। জেনজি এর আন্দোলনকারী দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবারে নেপালে তদারকি সরকারের ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নামেই চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে। বৃহস্পতিবারই তার হাতে তদারকি সরকারের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানের সমর্থনেই তদারকি সরকারের ঘোষণা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাসের। শুরুর দিকে তার নাম ভাসলেও তিনি যে এই দৌড়ে নেই তা জানিয়ে দিয়েছেন সদ্য জেলমুক্ত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নিজেই এই কথা জানিয়েছেন নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপালের জনপ্রিয় টিভি সঞ্চালক ও রাজনীতিবিদ এও দাবি করেছেন নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন তিনি। নেপালের কান্ডারি হওয়ার দৌড়ে থাকা বালেন শাহর বক্তব্য, তার জাতীয় রাজনীতিতে কোনো আগ্রহ নেই, কাঠমান্ডুর মেয়র হিসেবেই তিনি সন্তুষ্ট। সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনি যে আগামী দিনে নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন উত্তাল, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। দেশের শান্তি ফিরিয়ে নির্বাচন করানোর গুরু দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার সেই পথে কি নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন সুশীলা কার্কি? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। পাহাড়ি পথে যত মাখ, পালা বদলে নেপালেও যেন ততই জল্পনা। বাংলাদেশের মতো নেপালেও অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে, কিন্তু তারপরে কি হবে? তদারকি সরকারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, নাকি অন্য কোনো খাতেও বইতে পারে নেপালের রাজনীতি? সবকিছু ওলটপালট হয়ে যাওয়া দেশে জল্পনা অনেক। ঝকঝকে হিমালয়ের কোলে ছোট্ট পাহাড়ি দেশ এখন কালো ধোঁয়ায় মুখ ঠেকেছে। এই ধোঁয়ার কুণ্ডলীর মতোই নেপালের আকাশে বাতাসে এখন ঘুরপাক খাচ্ছে অজস্র প্রশ্ন ও জল্পনা। সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে জোরালোভাবে সামনে আসছে সুশীলা কার্কির নাম। কিন্তু ভবিষ্যতে নেপালের রাজনীতি কোন খাতে বইবে তা নিয়েও যেন জল্পনা শেষ নেই। পাহাড়ের বাঁকের মতো সেখানেও যেন পরতে পরতে বাঁক। মঙ্গলবার সরকার পতনের পর দেশের হাল ধরার কথা জানাতে গিয়ে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল যে বার্তা দিয়েছিলেন, তখন তার পিছনে ছিল নেপালের রাজপরিবারের ছবি, যা কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই ইঙ্গিতবাহী হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে, নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহকেও কি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যেতে পারে? সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনিই যে আগামী দিনের নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই। এদিকে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন কেপি শর্মা ওলি। সেই সফর সেরে দেশে ফেরার পর ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নেপালের অশান্তির প্রেক্ষাপটেও চীন আমেরিকা দুই অক্ষের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রসঙ্গ এসে পড়ছে। নেপাল যখন দিকে দিকে জ্বলছে, তার মধ্যেই বার্তা দিয়েছে বেজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, চীন এবং নেপাল দীর্ঘদিনের বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী। আশা করি নেপাল সব ক্ষেত্রে তার ঘরোয়া ইস্যু সামলে নেবে এবং দ্রুত সে দেশে স্থিতিশীলতা ফিরবে। নেপালে বসবাসকারী চীনের নাগরিকরা যেন তাদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকেন। নেপালের চিফ আর্মি স্টাফ কিন্তু কন্ট্রোল করছে সিচুয়েশন।
উনি দেশটাকে কোনো রাডার ছাড়া, কোনো হালাত ছাড়বেন না। কথা হচ্ছে যে চীনের প্রভাবটা ভারতের নেপালে কম করা, চীনের প্রভাব কম করে ভারতের উপরে একটা ওয়াচ রাখা, কারণ কাম হোয়াট মে চেষ্টা তো করছে ওরা যে এই সরকারকে ফেলবে, ওয়ান ওয়ে অর দি আদার এই সরকারকে ফেলবে, সুতরাং ওদের সেই প্রচেষ্টাটা জারি রয়েছে। নেপালের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতও। এসবের মধ্যেই ভারত আমেরিকার তিক্ত সম্পর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের সুর নরম করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও আমেরিকা দুদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাধা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত বোধ করছি যে দুই মহান দেশ সদর্থক মীমাংসায় পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা বলেছেন, ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং ন্যাচারাল পার্টনার। আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি ইন্দো আমেরিকা পার্টনারশিপের অসীম সম্ভাবনার পথ সুগম করবে। যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করার চেষ্টা চালাচ্ছে আমাদের টিম। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আমিও মুখিয়ে আছি। দুদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আমরা একযোগে কাজ করব। এবিপি আনন্দ।